চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন অ্যাসল্ট 16-এ নারী শিশু সহ নিহত 5, আটকে পড়া 21 জন উদ্ধার, আস্তানার আগুন নিয়ন্ত্রণে। যেখানেই হোক এই ধরনের কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। যেখানেই জঙ্গি সেখানেই কঠোর ব্যবস্থা, বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। 111-এর সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া 1200 কোটি টাকা ফেরত দিতে আপিল বিভাগের রায়, খুশি এফবিসিসিআই। শেষ বিকেলে সান্দাকান ঘূর্ণিতে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনটাও হলো না বাংলাদেশের, 124 রানে পিছিয়ে মুশফিকের দল। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি নুসরাত জাহান এবং আমি ওয়াফিফ রহমান। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। 14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অপারেশন অ্যাসল্ট 16-এ নিহত হয়েছে এক নারী, শিশুসহ 5 জন। উদ্ধার করা হয়েছে বাড়িটিতে আটকে পড়া 21 জনকে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের 4 সদস্য। পুলিশের ডিআইজির দাবি, চট্টগ্রামে কর্মরত বিদেশিদের উপর হামলার লক্ষ্যে জড়ো হয়েছিল জঙ্গিরা। এদিকে বিকেলে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সীতাকুণ্ড পৌর এলাকার ছায়ানীর নামের এই বাড়িটি বুধবার বিকেল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেখানে যায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত, কাউন্টার টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। প্রায় 14 ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন অ্যাসল্ট 16। অভিযান শুরুর পরপরই আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে আহত হন 4 পুলিশ সদস্য। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীও। প্রায় 5 ঘন্টা ধরে চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় 10:30টার দিকে। এর মধ্যে নিহত হয় এক নারী সহ 4 জঙ্গি। এর মধ্যে 3 জনই মারা গেছে আত্মঘাতী বোমায়। পুলিশের দাবি, বড় নাশকতার জন্য এখানে জড়ো হয়েছিল এই জঙ্গিরা। যতটুকু পর্যন্ত আমাদের তথ্য আছে, আমরা 90 জেএমবি এটা মনে করছি। এখানে সরকারের বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলছে, সেখানে প্রচুর বিদেশিরা কাজ করছে, হয়তো এগুলা তাদের টার্গেট ছিল। বাড়িটি থেকে উদ্ধার করা হয় আটকে পড়া বাসিন্দাদের। পরে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে পুলিশের একটি বিশেষ দল। এ সময় বিস্ফোরণে আগুন ধরে যায় ভবনটিতে, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আমরা যে পরিমাণ ম্যাটেরিয়ালস পেয়েছি এবং যে কয়েকটা বোমা পেয়েছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ম্যাটেরিয়ালস দিয়ে আরো 40 থেকে 50টার মতো বোমা বানানো যেত। আর এখন পর্যন্ত আমরা 4টি বোমা নিষ্ক্রিয় করেছি। তার মধ্যে 2টি খুব বড় আকৃতির বোমা এবং 2টি ছিল সুইসাইডাল ভেস্ট। তবে নিহত 4 জঙ্গির তাৎক্ষণিকভাবে পরিচয় মেলেনি। পুলিশের ধারণা, তারা 90 জেএমবির সদস্য। এর আগে বুধবার বিকেলে পার্শ্ববর্তী লামার বাজার এলাকায় সাধন কুটির নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলা বারুদ সহ এক দম্পতিকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কলেজ রোডে দ্বিতীয় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। ইফতেখার আলম, চ্যানেল 24। যেন হাত ছোঁয়া দূরত্বে জমদূত, যাদের হাতে গ্রেনেড সহ নানা মারণাস্ত্র। তাই সীতাকুণ্ডের ছায়ানীর বাড়িটির বাসিন্দার প্রতিটি ক্ষণ কেটেছে প্রাণ হাতে নিয়ে। যাদের নিয়ে উদ্বেগ ছিল আইনশৃঙ্খলা বাহিনীরও, আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝেও। তাই মুক্ত হওয়ার পর সবার চোখে মুখে যেমন ছিল বেঁচে ফেরার আনন্দ, তেমনি স্বস্তি ফেরে পুলিশ সদস্যদের মাঝেও। দুঃসহ একটি রাত পার করে যখন অভিশপ্ত বাড়িটি থেকে একে একে বেরিয়ে আসছিলেন আটকে পড়া লোকজন, তখন তাদের চোখে মুখে কেবলই আতঙ্কের ছাপ, সেই সাথে স্বস্তি তো ছিলই। 6 বছরের তানিশা, ছায়ানের বাড়িটির একটি বাসায় শিক্ষকের কাছে পড়তে গিয়ে আটকে পড়েন এই শিশু। তাকেও সেখানে পার করতে হয়েছে বিভীষিকাময় রাত। 3টা বাজে এখানে প্রাইভেট পড়তে গেছে, ও টিচার সব আর কি, টিচার তো আগে চলে গেল, ওখানে থেকে যাই আটকেছে আর এখন বাইর করলো। এমন দুঃসহ বন্দিদশায় কেটেছে ভবনটির বাসিন্দাদের।
কেননা এই ভবনের একটি বাসায় তখন গ্রেনেড সহ নানা বিস্ফোরক নিয়ে অবস্থান করছিল 4 জঙ্গি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখার পর থেকেই কেউই আর বের হতে পারেনি, ফলে এক প্রকার দমবন্ধ অবস্থায় বসেছিলেন সবাই। 19 আকারে বুট চলেন ছিল, এখন আমরা উত্তরে আল্লাহর রহমত আমরা ভালো আছি। ওনারা বলছে, নির্দেশ দিয়েছে আমাদেরকে মেডিকেল যাওয়ার জন্য, আমরা বাচ্চাদেরকে নিয়ে মেডিকেল চলে যাচ্ছি। আসলে আমরা রুমের ভিতর ছিলাম, দরজা বন্ধ করেছি, এরপর কিছু গিয়েছে আমরা বলতে পারবো না। তাদের নিয়ে উদ্বেগ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, কেননা সম্ভাবনা ছিল এসব মানুষকে জিম্মি করার, কিন্তু নানাভাবে যোগাযোগের মাধ্যমে তাদের আশ্বস্ত করা হয় যে কোনোভাবে উদ্ধারের ব্যাপারে। এটি একটি দোতলা বাড়ি। এই বাড়ির নিচতলায় 4টি ফ্ল্যাট আছে। এই 4টি ফ্ল্যাটের একটি ফ্ল্যাটে জঙ্গির অবস্থান করছে, আর বাকি 3টা ফ্ল্যাটে সাধারণ নাগরিক তাদের স্ত্রী পুত্র সন্তান নিয়ে অবস্থান করছে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই 3টা পরিবারকে নিরাপদে বের করার চেষ্টা করব। কেবল ভবনটির বাসিন্দাই নয়, চরম আতঙ্কের মধ্যে রাত কেটেছে প্রেমতলা, চৌধুরীপাড়া সহ আশেপাশের কয়েক হাজার মানুষের। এই হঠাৎ করে আজকের এটা আমরা কল্পনা করতে পারি নাই, এখানে একটা দুষ্কৃতিকারীদের একটা আস্তানা আছে। আতঙ্কের কারণে এই এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস হয়নি বৃহস্পতিবার। রুবিনা হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সীতাকুণ্ড থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, জঙ্গি আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে, বাড়িটির আগুনও নিয়ন্ত্রণে এসেছে, এখন কি অবস্থা? নতুন কোনো তথ্য কি আছে আপনার কাছে? নুসরাত, বাড়িতে যে ছড়িয়ে ছিটিয়ে যেসব অবিস্ফোরিত বোমাগুলো ছিল সেগুলো বিস্ফোরণ করা হয়েছে, এবং একই সাথে বিস্ফোরণ করতে গিয়ে যে আগুন লেগেছিল সেটিও কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এর পরপরই কিন্তু যারা এখানে বোমা নিষ্ক্রিয় করার কাজে ছিল, অর্থাৎ মহানগর ডিবির বোম ডিসপোজাল ইউনিট, তারা কিন্তু তাদের কাজ বন্ধ করে দিয়েছিল। কারণ এরপরে সন্ধ্যা নেমে এসে এবং একই সাথে এখানকার যে বাড়িটি রয়েছে, বাড়িটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে যেহেতু আগুন লেগেছিল। সেই কারণে তারা আর কোনো রকম ঝুঁকি না নিয়ে ওখানে আর কোনো রকম তারা অবিস্ফোরিত বোমা তারা আর খুঁজতে তারা চায়নি। তারা যেটি বলছেন যে তারা আগামী পরশু এসে তারা আবার এই তাদের যে বাড়িটি আবার নিরাপদ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে। অর্থাৎ এখানে যদি আর কোনো ফাইনাল যে চেক বলা হয়, সেই চেকটি তারা করার পর তারা ঘোষণা করবে যে বাড়িটি নিরাপদ, এবং এরপরই ক্রাইম সিনের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়ে এখানকার যে আলামত এবং একই সাথে যে মরদেহের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা যে অংশগুলো, সেই অংশগুলো চিহ্নিত করে এবং শনাক্ত করে সেগুলোকে বের করে নিয়ে আসার কাজগুলো করা হবে। কিন্তু তার আগে এখানে আর কোনো রকম কাজ করা হবে না, কারণ এটি এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ নয়, সেই বিষয়টি এখনো প্রশাসন থেকে নিশ্চিত করতে পারেনি যারা এখানে কাজ করছিল বোম ডিসপোজাল ইউনিট। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। এখন এখানে যে কাজটি হচ্ছে সেটি বাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে পুলিশ, এবং একই সাথে এখানে নিরাপত্তাটি জোরদার করা হয়েছে, এবং এখানে যে আশেপাশের মানুষ আছে তারাও কিন্তু এদিকে এসে তারা উকিঝুঁকি দিচ্ছেন যে আসলে সারা দিনব্যাপী যে অভিযানগুলো চলেছে এবং গতকাল দুপুর থেকে যে অভিযানটি শুরু হয়েছিল, যে তাদের সেই উৎসাহী মানুষরা কিন্তু এখানে এসে দেখার চেষ্টা করছেন যে এখানে কি অবস্থা আছে। তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অপারেশন অ্যাসল্ট 16 এর খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। যেখানেই হোক না কেন জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের সীমিত সম্পদকে পরিকল্পিত এবং বৈজ্ঞানিক উপায়ে ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বিজ্ঞান মনস্ক জাতি গঠন ও গবেষণার উন্নয়নে 2010 সাল থেকে প্রতি বছর দেয়া হচ্ছে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার 1702 জনকে গবেষণার জন্য দেয়া হয় প্রায় 10 কোটি টাকা। সবাইকে আমি আমার এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের সাম্প্রতিক অগ্রগতি বিজ্ঞান চর্চারই সুফল। সমুদ্র গবেষণায় বরাদ্দ আরও বাড়ানোর ঘোষণা দেন তিনি। সি অ্যাকোয়ারিয়াম বা মেইন অ্যাকোয়ারিয়াম একান্তভাবে দরকার, কারণ সারাক্ষণ তো আর সবাই সাগরের ভিতরে যে নেমে নেমে গবেষণা করতে পারবে না। আবার সমুদ্র গবেষণার জন্য আমাদের জাহাজও দরকার, সে জাহাজ কেনারও পরিকল্পনা আমাদের আছে ইতিমধ্যে, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। এভাবে বিজ্ঞানকে নানাভাবে ব্যবহার করা এবং বিজ্ঞানের মধ্য দিয়েই কিন্তু আমরা দেশকে উন্নত করতে পারি, সমৃদ্ধ করতে পারি। সন্ত্রাস জঙ্গিবাদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যেখানেই হোক এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যে সকলে এ ব্যাপারে যদি একটা সচেতনতা সৃষ্টি করতে পারেন, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের দেশকে এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত রাখতে সক্ষম হব। আর তাছাড়া আমাদের সরকার এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, যেখানেই হোক এই ধরনের কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। গবেষণার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করলে আরো বেশি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিন্তা চেতনাই আছে তাদেরকে আরো বেশি সহযোগিতা করে যাওয়া, এবং সেটা আমরা করে যাব। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বিদেশিরা যতই অভিযোগ করুক, দেশে আইএস নেই। সচিবালয়ে ফের এমন দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, বিভিন্ন অভিযানে যারা ধরা পড়ছে তারা সবাই দেশীয়। সরকারের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। মানুষ এখান থেকে ইরাক থেকেও আসে নাই, সিরিয়ার থেকেও আসে নাই, এগুলি অন্য কোনো দেশ থেকে এখানে আসেনি। এরা আমাদের দেশের তৈরি, আমাদের দেশে, এবং মানে এরা জঙ্গি। কাজেই আইএস বলে এখানে কিছু নেই। আইএস এর কোনো তৎপরতা কিংবা কোনো সংগঠন কিংবা আইএস যারা প্রচার করে এই ধরনের আদর্শিক কোনো ব্যক্তিত্ব এখানে নেই। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। নগরের উন্নয়ন আর জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি তাদের। কুমিল্লা থেকে জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জানাচ্ছেন আহসান হিমেল। নির্বাচনী আমেজে পুরো কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা। একদিনের মাথায় পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। সেই সাথে চলছে বিরামহীন প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই প্রচারণায় নামেন বড় দুই দলের মেয়র প্রার্থীরা। নগরীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। 5 বছর আগে যাদের কাছে ভোট চেয়েছিলেন কাউন্সিলর পদে, তাদের কাছেই এবার এসেছেন মেয়র পদে ভোট চাইতে। সবাই আমাকে অনুপ্রাণিত করতেছে। আশা করি এটা 30 তারিখ পর্যন্ত থাকলে নৌকার জয় অবশ্যই হবে। আর বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারণা শুরু করেন নগরীর বাদুরতলা থেকে। নগর ভবন ছেড়ে প্রার্থী হয়ে আবারও নাগরিকদের কাছে ভোট চেয়েছেন মেয়র হতে। মানুষ পরিবর্তন চায়, ঠিক আছে, যে আগে কাজ করে তার কিন্তু মূল্যায়ন করবো। আমি কি করছি না করছি এটা তো মূল্যায়নের ব্যাপার আছে। কাল পরিবর্তন করলে দিয়ে আরেকটা ভাই উনি ভালো করে নেবেন, ঠিক না। ভোটারদের অনেকেই অবশ্য প্রার্থীদের দেখা পান কেবল নির্বাচন এলেই। আক্ষেপ থাকলেও নগর উন্নয়নে চান নির্বাচিত প্রতিনিধি। 5 বছর ভোটের সময় সবাই আইয়ে যেমনি এটা করবো এটা করবো এটা করবো। আল্লাহ সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সুষ্ঠু ভোট হয়, দরকার বিবর্তন না হয়, আমরা এটা চাইতে আছি। কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলররাও নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন সমান তালে। কে হচ্ছেন নগরকর্তা তা নিয়ে নানা হিসেব নিকেশ আছে রাজনীতির মাঠে। তবে সব ছাপিয়ে উৎসবের রং পেয়েছে কুমিল্লা সিটিতে। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে যেমন আমেজ রয়েছে, তেমনি উৎসবের আমেজ রয়েছে সাধারণ ভোটারদের মাঝেও। শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি, সেটি নির্ভর করবে 30 তারিখের ভোটে। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া প্রায় 1200 কোটি টাকা ফেরত দিতেই হচ্ছে সরকারকে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের আবেদন খারিজ করে এই রায় দিয়েছেন। তবে রায়ে অসন্তুষ্ট বাংলাদেশ ব্যাংক। 111 নানা কারণেই আলোচিত সমালোচিত, তবে সেই সময়টা ব্যবসায়ীদের কাছে ছিল রীতিমতো আতঙ্কের নাম। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় টাস্ক ফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রায় 1200 কোটি টাকা আদায় করা হয়, যা জমা হয় বাংলাদেশ সরকারের অ্যাকাউন্টে।
2007 সালের এপ্রিল থেকে 2008 সালের নভেম্বর পর্যন্ত 40 ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা এই অর্থ পরবর্তীতে বাজেয়াপ্ত করে রাখা হয় বাংলাদেশ ব্যাংকে। যথাযথ আইন মেনে এই অর্থ আদায় করা হয়নি এমন দাবি করে 2009-10 সালে ব্যবসায়ীদের পক্ষ থেকে 11টি আবেদন করা হয় হাইকোর্টে। পরবর্তীতে উচ্চ আদালত ব্যবসায়ীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার সেই মামলার রায়ে আপিল বিভাগ বাংলাদেশ ব্যাংকের আপিল খারিজ করে দেন। এর ফলে 111-এ ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতেই হবে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশের একটি সংস্থা ডিজিএফআই, এরা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ট্যাক্স, ভ্যাট ইত্যাদির নামে টাকা আদায় করে 1200 কোটি টাকার মতো। জেনারেল অর্ডার শুধুমাত্র রিট পিটিশনারই পাবে এই কথা বলা নাই, সুতরাং এই টাকা তারা পেতে পারে। এই জাজমেন্টের ফলে যে কোনো সিটিজেন মনে করতে পারে যে তার লিবার্টি, তার সম্পদ এটা সেফগার্ডেড হয়েছে। ইচ্ছা করলেই যে কোনো বাহিনী যত ক্ষমতাধারী হোক তারা এটা ছিনে নিতে পারবে না। তবে এরা সন্তুষ্ট করতে পারেনি বাংলাদেশ ব্যাংকের আইনজীবীকে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, বাংলার জনগণ তারা কখনো এই করাপশনকে প্রশ্রয় দেয়নি, দেবে না। যে সিদ্ধান্ত সরকার নেবে সেটা সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা রিভিউ করতে পারি এবং আমার মনে হয় না এই জাজমেন্ট ইতিহাসে টেকসই হবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় এই অ্যাকাউন্ট থেকে অর্থ ফেরতের কোনো রেকর্ড নেই। উচ্চ আদালতের রায় মেনে এটাই হতে পারে ফেরতের প্রথম ঘটনা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 1200 কোটি টাকা ফেরত দেয়া নিয়ে আপিল বিভাগের রায়ের পর করণীয় ঠিক করতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ব্যাংক, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র শুভঙ্কর সাহা। এদিকে ব্যবসায়ীদের টাকা ফেরত দেওয়ার রায়ে খুশি এফপিসিসিআই এর সভাপতি মাতলুব আহমদ। তার মতে এর ফলে ভবিষ্যতে কেউ অন্যায়ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার সাহস পাবে না। সরকারি নির্দেশনার আলোকেই কিন্তু আমরা সরকারের ওই টাকাটা আমরা গচ্ছিত রেখেছি। আদালতের রায় পাবার পরে সরকারি নির্দেশনার আলোকে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের জন্য একটা বিরাট খুশির খবর। আমরা মনে করি যদি সরকার কোনো ব্যবসায়ীর কাছে টাকা পায় তার জন্য সরকারের লিগ্যাল প্রসেস তৈরি করা হয়েছে। লিগ্যাল প্রসেসে সে টাকাটা অবশ্যই সরকার দাবি করতে পারবে, কিন্তু জোর করে নেবার সাহস আগামীতে কারো হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। শেষ বিকেলে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। 192 থেকে 198 এই 6 রানে পড়েছে 3টি উইকেট। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ 5 উইকেটে 214 রান, পিছিয়ে 124 রানে। এর আগে প্রথম ইনিংসে দীনেশ চান্দিমালের 17 রানে 338 রান তোলে শ্রীলঙ্কা। 138 রানে ফেরেন চান্দিমাল। মেহেদী হাসানের শিকার 3 উইকেট। কলম্বো থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। উইকেট ছুড়ে এলেন ইমরুল কায়েস। দিনের খেলা তখনও বাকি 3 ওভারের মতো। 62 রানের তৃতীয় উইকেট জুটি ভাঙল শেষ বেলায় ক্লাইম্যাক্সের জন্ম দিতে। 192 রানে পড়ল বাংলাদেশের তৃতীয় উইকেট। সান্দাকানের পরের বলেই লেগ বিফোর নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম। 6 রানের ব্যবধানে এবার অযথা শটে আত্মাহুতি সাব্বির রহমানের। 2 উইকেটে 192 থেকে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 214। সাব্বিরের 42 ম্যাচের প্রেক্ষাপটে গুরুত্বহীন আউট হওয়ার কারণে। মহাদায়িত্ব নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন সাকিব মুশফিক। অথচ পিসারায় সফরকারীদের দারুণ শুরু এনে দেন তামিম, সৌম্য। বাংলাদেশের পেস স্পিনের রসায়ন যে উইকেটকে ব্যাটসম্যানদের জন্য কঠিন বানিয়েছিল সেখানেই 2 সফরকারী ওপেনার দেখালেন সত্যিকার টেস্ট টেম্পারমেন্ট। 95 রানে জুটি ভাঙেন হেরাত। 1 রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত তামিম। তবে মিস করেননি সৌম্য সরকার।
দলের 2 ইনিংসের পর এবার কলম্বো টেস্টেও হাফ সেঞ্চুরি বাঁহাতি ওপেনারের। এরপর বেশি বড় হয়নি সৌম্যের ইনিংস, আক্ষেপ আরও একটা শতকের সুযোগ নষ্ট হওয়ায়। এর আগে দিনের প্রথম শ্রেষ্ঠ করে বললে দীনেশ চান্দিমালের। হেরাত ফিরেছেন ছিলেন চান্দিমাল। নবম উইকেটে লাকমালের সাথে অর্ধশতাধিক রানের জুটি গড়ার পথে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টমার বাংলাদেশের বিপক্ষে চতুর্থ শতক। 300 পেরোয় শ্রীলঙ্কা, যেখানে শেষ 3 উইকেট জুটির অবদান 55, 55 আর 33। 7 বলের ব্যবধানে 3 উইকেটের পতন হতে হতেও দ্বিতীয় দিনটা হলো না বাংলাদেশের। তৃতীয় দিন মহাদায়িত্ব অধিনায়ক মুশফিক আর সাকিব আল হাসানের কাঁধে, তবে সংখ্যাটা অন্য জায়গায়। 8 বলে 18 রানে অপরাজিত সাকিব, আর স্ট্রাইক রেটটা 225। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। 3 মাসের ব্যবধানে রাজধানীর কড়াইল বস্তিতে ফের আগুন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। আপনারা দেখছেন নিউজ 24। ভারতের সাথে হতে যাওয়া সামরিক চুক্তি রহস্যে ঘেরা, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ধরনের চুক্তি করার আগে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হওয়া জরুরি। মানিকগঞ্জে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের পর মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন চুক্তি দেশের মানুষ মানবে না। এর আগে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। সমস্ত গণতান্ত্রিক দেশগুলোতে আপনার এই একটা আছে, কনভেনশন আছে যে তারা বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করে বাইরে চুক্তি করতে যায়। আমরা বারবারই বলেছি আলোচনার কথা, সংলাপের কথা, বিশেষ করে চুক্তির আগে তাদের অবশ্যই তাদের জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা অংশীদার রয়েছে তাদের সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না সরকার, সেই সাথে কোনো চুক্তি গোপন রাখা হবে না। রাজধানীর তেজগাঁয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে, সমুন্নত রেখে আজকে চুক্তি, সামরিক, অসামরিক, বাণিজ্যিক যে কোনো চুক্তি হতে পারে। অনানুষ্ঠানিকভাবে আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ও লক্ষ্মীপুরে নৌকা মার্কায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। এটিকে রাজনৈতিক কূটকৌশল মনে করছেন বিএনপি নেতারা। এছাড়া 2001 সালের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন তারা। মাহফুজ কামালের রিপোর্ট। প্রথমে বিএনপি দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায়, পরে লক্ষ্মীপুরের জনসভায় নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইদানিং তার বক্তব্যের বড় অংশ জুড়েই থাকে নির্বাচনী আভাস। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবে। একই সুর ক্ষমতাসীন দলের অন্য নেতাদের কণ্ঠেও। বিপরীতে অনেকটা সভা সেমিনারে বন্দী বিএনপি রাজনীতি, আর নির্বাচনকালীন সহায়ক সরকারের মধ্যে সীমাবদ্ধ তাদের দাবি। এই যখন পরিস্থিতি, তখন সরকার ব্যস্ত অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায়। এ বিষয়ে কি ভাবছে বিএনপি জানতে চাওয়া হয় দলটির 2 সিনিয়র নেতার কাছে। জবাবে তারা বলেন, সব দলের সমান অধিকার নিশ্চিত না করে এই আগাম প্রচার রাজনৈতিক চাল। নির্বাচনী প্রচারণার আগে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, যার উপর জনগণ সম্পূর্ণভাবে আস্থা হারিয়েছে, এটাকে পুনরুদ্ধার না করে নির্বাচনী প্রচারণা চালানোর তো কোনো সুযোগ নাই। সেটা হয়তো রাজনৈতিক চাল হতে পারে কারণ। এক পক্ষকে নির্বাচনে জনসভা করতে দেওয়া হচ্ছে, আরেক পক্ষকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হচ্ছে, যে কোনো কিছু করতে পারবে না। তাহলে এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে কথা বলেন 2 নেতা। তাদের দাবি,
প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির বিষয়ে দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই এসব মন্তব্য করছে সরকার। যে আমেরিকা এবং ভারতের এরা মিলে কি বলে না আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে এবং কি বলে না বিএনপিকে বিজয়ী করেছে, তাহলে একই কথা কি এখন 2008 সালের নির্বাচনে ওনারা যেভাবে জিতলেন তাহলে কি আমরা একই কথা বলবো? এইসব বক্তব্যগুলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এবং ভবিষ্যতে তার যে সফরের আছে সেগুলোকে কেন্দ্র করেই হয়তো এইসব কথাগুলো বলা হচ্ছে। একটা মন্তব্য করলাম এবং এই মন্তব্যটা যদি অন্য কারণে করে থাকে, তারা যদি কোনো বিষয় থেকে দৃষ্টি এড়ানোর জন্য করে থাকে, তো সেটা তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সব কিছু জানে, সব কিছু বুঝে। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই সজাগ, তাদের অধিকার সম্বন্ধে তারা সজাগ। সুতরাং বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে কিছু করাটা বোধহয় ঠিক হবে না। রাজনৈতিক স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিলে তা জনগণ মানবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নিজের দেশের স্বার্থ সংরক্ষণ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর করাইল বস্তিতে আগুনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকার উত্তর সিটি মেয়র আনিসুল হক। বুধবার রাত 1:30টার দিকে মহাখালীর করাইল বস্তির বউবাজার এলাকায় আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। 5 ঘন্টা চেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো ঘর। ফায়ার সার্ভিস বলছে তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে। পানির অভাব এবং সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। গেল 1 বছরে এই বস্তিতে আগুন লাগলো 3 বার। নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে আরো দেখবেন। বাংলাদেশের বিষয় ও অভিযোগ খতিয়ে দেখতে ফেসবুকে আলাদা ডেস্ক করার প্রস্তাব দেয়া হবে, জানালেন তারানা হালিম। আমন্ত্রণ আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24। রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় বসতবাড়িতে পাহাড় ধসে নির্মাণ শ্রমিক সহ প্রাণ গেছে 3 জনের। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে কলেজ গেট এলাকায় একটি বাড়ির দেয়াল নির্মাণের সময় পাহাড় ধসে পড়ে। এ সময় ওই বাড়ির মালিক ও 2 শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন শামসুল আলম, কালু মালাকার ও হানিফ। সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটি চাপায় আবারও 2 জনের মৃত্যু হয়েছে। গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ভোরে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পাথর তুলতে যান 4 জন শ্রমিক। তাদের মধ্যে আকরাম ও লিচু মিয়া নামের 2 শ্রমিক মাটি চাপায় মারা যান। ওই 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশের বিষয় মনিটরিং এর জন্য ফেসবুকে আলাদা ডেস্ক করার প্রস্তাব দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই তথ্য জানিয়েছেন। বিকেলে সচিবালয়ে তিনি বলেন, আগামী 30 মার্চ ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটি ও পাবলিক পলিসির প্রধানের সাথে বৈঠকে বাংলাদেশ তার নিরাপত্তার বিষয়ে বেশ কিছু বিষয় তুলে ধরবে। বিশেষ করে জঙ্গিবাদ, ধর্মীয় উস্কানি এবং নারীর প্রতি সহিংসতামূলক বিষয়ে বাংলাদেশের অবস্থান জানিয়ে ফেসবুকের কাছে তথ্য চাওয়া হবে। এছাড়া বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে গ্রাহকদের তথ্য সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা বাহিনী চাইলে তা দেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানান তারানা হালিম। কেবল ব্যবসাকে শিল্প ঘোষণার জন্য আবারও সরকারের কাছে দাবি জানিয়েছেন কোয়াব নেতারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় এই দাবি জানিয়েছেন তারা। কেবল টেলিভিশন ডিজিটাল করার সরঞ্জাম শুল্কমুক্ত সুবিধায় আমদানি এবং কোয়াবের নির্বাচনের আগে নতুন টেলিভিশনের লাইসেন্স না দেওয়ারও আহ্বান জানানো হয়। কেবল অপারেটরদের নানা ফোরামের ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন। আমাদের কেবল টিভি খাতটিকে অতি দ্রুত শিল্প হিসাবে ঘোষণা করার জন্য, ডিজিটাল করার জন্য অন্তত ট্যাক্স ফ্রি আমাদের সমস্ত ইকুইপমেন্ট আমদানি করার জন্য পারমিশন দেওয়া হয়। কোয়াবের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো কেবল টিভি নতুন লাইসেন্স যেন প্রদান না করা হয়। আরো একটা বিরতি নিব, যখন ফিরছি তখন থাকছে।
ব্রেক্সিট বিলে রানির সই, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রস্তাব যে কোনো সময়। আবারও স্বাগত নিউজ 24। জানাবো দেশের বাইরের খবর। ফ্রান্সে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কার্যালয়ে চিঠি বোমার বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন একজন। পুলিশ জানায় প্যারিসের মধ্যাঞ্চলের ওই অফিসে একটি উড়ো চিঠি আসে, যার খামটি খোলার পরই বিস্ফোরিত হয়। এতে আহত হন অফিসের এক কর্মী। বিস্ফোরণের পর ভবনটিতে অবস্থানরত সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে খামটিতে আতশবাজি জাতীয় পদার্থ ছিল। নানা নাটকীয়তার পর বিধানসভার আস্থা ভোটে জয় পেলেন ভারতের গোয়ার নতুন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। 40 বিধায়কের বিধানসভায় তার পক্ষে ভোট পড়ে 22টি। গেল মঙ্গলবার তৃতীয় দফায় গোয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন পারিকর। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও বিজেপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানানোয় রাজ্য গভর্নরের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে শরণাপন্ন হয় কংগ্রেস। এরপর সুপ্রিম কোর্ট মনোহরকে বৃহস্পতিবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন। নেদারল্যান্ডসের নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মার্ক রুটের দল VVD। 150 আসনের পার্লামেন্টে 33 আসন পেয়েছে দলটি। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন মার্ক। বিজয় ভাষণে তিনি বলেছেন, পপুলিজম বা লোকরঞ্জনবাদকে প্রত্যাখ্যান করেছে নেদারল্যান্ডসের মানুষ। কট্টরপন্থী খেয়ার্ড উইল্ডার্সকে পরাস্ত করার পর এই মন্তব্য করেন ডাচ প্রধানমন্ত্রী। উইল্ডার্সের দল PVV পেয়েছে মাত্র 20 আসন। খ্রিস্টান ডেমোক্র্যাটস ও ডেমোক্র্যাট 66 যথাক্রমে পেয়েছে 19টি করে আসন। এরই মধ্যে জোট সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক। নির্বাচনে কট্টর জাতীয়তাবাদীদের প্রত্যাখ্যান করায় ডাচদের অভিনন্দন জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলঁদ সহ ইউরোপের নেতারা। রানী দ্বিতীয় এলিজাবেথের সইয়ের মধ্য দিয়ে শুরু হলো ব্রিটেনের EU ছাড়ার চূড়ান্ত প্রক্রিয়া। বৃহস্পতিবার ব্রেক্সিট বিলে সই করে রানী। সকালে ব্রিটিশ পার্লামেন্টে রানীর সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে বিলটি আইনে রূপান্তরিত হলো। এখন প্রধানমন্ত্রী তেরেসা মে যে কোনো সময় ব্রেক্সিট কার্যকরে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে প্রস্তাব দিতে পারবেন। চলতি মাসের ভেতরে EUতে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শেষ করব নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো জানাবো আরেকবার। চট্টগ্রামের জঙ্গি আস্তানায় অপারেশন অ্যাসল্ট 16-এ নারী শিশুসহ নিহত 5, আটকে পড়া 21 জন উদ্ধার। আস্তানার আগুন নিয়ন্ত্রণে। যেখানেই হোক এই ধরনের কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। যেখানেই জঙ্গি সেখানেই কঠোর ব্যবস্থা। বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। 1-11-এর সময় ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া 1200 কোটি টাকা ফেরত দিতে আপিল বিভাগের রায়, খুশি FBCCI। এবং শেষ বিকেলে সান্দাকান ঘূর্ণিতে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনটা হলো না বাংলাদেশের। 124 রানে পিছিয়ে মুশফিকের দল। এই ছিল নিউজ 24। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।